আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুক পেজ। বন্ধুরা, বরাবর মতো চলে আসলাম আমি মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ, আবার কিন্তু আজকে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আলোচনার বিষয় হচ্ছে আমন মৌসুমে সবচেয়ে উচ্চ ফলনশীল জাতের ধান হচ্ছে বৃধান ১০৩। এই বৃধান ১০৩-এর চাষ পদ্ধতি সম্পর্কে জানবো এবং এ ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, কখন কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কোথা থেকে বীজ সংগ্রহ করতে হবে, এ টু জেড তথ্য জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন অবশ্যই কন্টিনিউ করবো আজকের পুরোপুরি ভিডিওটি। বন্ধুরা, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি থেকে উদ্ভাবিত নতুন একটি জাতের ধান বৃধান ১০৩। এটি কিন্তু আমাদের উচ্চ ফলনশীল জাতের ধান হিসেবে পরিচিত। বাংলাদেশের মধ্যে যতগুলো আমন ধানের জাত আছে ইনব্রিড জাতের অর্থাৎ হাইব্রিড ব্যতীত, তার মধ্যে সবচেয়ে উচ্চ ফলনশীল জাতের ধান হচ্ছে বৃধান ১০৩। বন্ধুরা, এই বৃধান ১০৩-এর জীবনকাল মাত্র ১৩০ দিন। বন্ধুরা, সাধারণত এ ধানের জীবনকাল মাত্র ১৩০ দিন হওয়াতে আমাদের কিন্তু পরবর্তীতে যে আমরা রবি শস্যগুলো চাষ করি, যেমন আলু, সরিষা, অন্যান্য যেগুলো চাষ করি রবি শস্যগুলো খুব সহজে কিন্তু চাষ করতে পারবো। এবং এ ধানটি কিন্তু বৃধান ৪৯, স্বর্ণা ৫, অন্যান্য যে জাত আছে স্থানীয় দেশীয় জাত, তার চেয়ে কিন্তু ১০ দিনের মতো আগাম। তো এই ১০ দিন আগাম হওয়ার কারণে এটা আমাদের সেচ খরচ কম লাগে, কীটনাশক খরচটাও কম লাগতেছে এবং এটা আমাদের আগাম তোলার ক্ষেত্রে পরবর্তীতে যে বললাম রবি শস্যগুলো খুব আগাম চাষ করে আমরা কিন্তু একটু ভালো লাভের মুখ দেখতে পাবো। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটি আমরা চাষ করতে পারবো। তাহলে বন্ধুরা, এটার ফলন কতগুলো এটা আগে জানতে হবে। বন্ধুরা, এটির ফলন প্রতি হেক্টরে ৬.২ থেকে ৭.৯৮ টন পর্যন্ত হয় সঠিক পরিচর্যা করলে। আসলে মূলত যে আপনি ধান লাগালেন আর আপনার ধানের ফলনটা সবচেয়ে বেশি হবে আমার কথা শুনে লাগালেন, আসলে কিন্তু তা না। সবচেয়ে মূল কথা হচ্ছে ধানের কিন্তু একটি সঠিক পরিচর্যা বা সঠিক পদ্ধতি আছে চাষের, সেটা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। তো যাই হোক, সেসব প্রসঙ্গে এখন যাচ্ছি না। এটি কিন্তু মূলত আমাদের প্রতি ৩৩ শতক জমিতে অর্থাৎ ১ বিঘা জমিতে আমাদের ২২ থেকে ২৫ মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম হবে ইনশাল্লাহ, যদি এটা সঠিকভাবে চাষ করা যায়। এবং এ ধানের পূর্ণবয়স্ক গাছের উচ্চতা মাত্র ১২৫ সেন্টিমিটার, অর্থাৎ এটি কিন্তু বাতাস সহনশীল একটি জাত। সাধারণত আমরা যদি ধানগুলো বাতাসে হেলে পড়ে যায় এরকম ইনশাল্লাহ হবে না। যদি খুব বেশি বাতাস হয় সেটা কিন্তু কখনোই টিকবে না। প্রায় আমাদের সামথিং যেগুলো বাতাস হয় সেখান থেকে প্রোটেকশন পাবে। এ ধানের দানার আকৃতি অর্থাৎ চালের আকৃতি লম্বা ও চিকন। মূলত আমরা কিন্তু আমন মৌসুমে চিকন ধানের জাতই খুঁজে পাই না। আমরা কিন্তু যেগুলোই চাষ করি সবগুলোই মোটা। তো ভাত খাওয়ার জন্য ভালো মানের অনেকে জাত খুঁজি, তো তাদের জন্য কিন্তু আজকে এই বৃধান ১০৩ এটি কিন্তু একদম অন্যতম একটি ধান হিসেবে পরিচিত। অবশ্যই এটি ভাত খাওয়ার জন্য অন্যতম একটি ধান, অবশ্যই কিন্তু আপনারা এই ধানটি চাষ করতে পারবেন। বন্ধুরা, এ ধানের ডিগ পাতা খাড়া, পাকার সময় কাণ্ড ও পাতা সবুজ থাকে, অর্থাৎ আমাদের যে পতাকা পাতা এবং ডিগ পাতাগুলো থাকে ধানের উপরি অংশে যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের শেষ পর্যন্ত সবুজ সতেজ সুন্দর থাকে। এক্ষেত্রে আমাদের ধানের ফলনটি বেশি হয় এবং চালগুলো পুষ্ট হয়। আমাদের ডিগ পাতা অর্থাৎ মা পাতা ধানের ভালো থাকলে সবগুলি কিন্তু মোটামুটি সুস্থ হিসাবে ধানগুলো বেড়ে ওঠে, শীষের ধানগুলো। এই ধানের দানার রং খড়ের মতো, অর্থাৎ আমাদের যে খড়গুলো আছে আমাদের, তো মূলত এই ধানের রঙগুলো কিন্তু খড়ের মতো দেখতে। বন্ধুরা, এই ধানের ১,০০০টি দানার ওজন ২৩.৭ গ্রাম এবং এ ধানে প্রোটিনের পরিমাণ ৮.৩% এবং অ্যামাইলোজের পরিমাণ যথাক্রমে ২৪%। মূলত আমাদের কিন্তু ধানে অন্যান্য ধানের জাতের অনুযায়ী এটা কিন্তু ভিটামিন অ্যামোলেজ যেগুলো আছে আমাদের, তো এগুলো কিন্তু অনেক বেশি এবং এটা চাষ করলে কিন্তু আমাদের অবশ্যই 100% ভালো লাভবান হতে পারবো এবং বাজার মূল্য ভালো পাওয়া যাবে। এটা আমাদের যেগুলো অঞ্চলে চাষ করা যায় সবগুলো অঞ্চলে কিন্তু বাংলাদেশে চাষ করা যাবে, শুধু বন্যা অঞ্চল ব্যতীত। অর্থাৎ এই ধানটি বন্যার পানিতে তলিয়ে গেলে বা ডুবে গেলে কিন্তু কখনো ধানটি হবে না। তো সেক্ষেত্রে যেগুলো অঞ্চলে বন্যা হয় না, সামথিং মাঝারি উঁচু এবং উঁচু বা নিচু জমিগুলোতে যেখানে বন্যার পানি জমে না সেগুলো জমিতে কিন্তু খুব সুন্দরভাবে চাষ করতে পারবো। মূলত আরেকটি কথা হচ্ছে এ ধানের বীজ আপনারা কোথায় পাবেন। বন্ধুরা, আমি একটা কথা বলতেছি, আমি কিন্তু কোনো রকম বীজ বিক্রি করি না। আপনারা এই বীজটি সংগ্রহ করতে পারবেন আপনাদের এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তার সঙ্গে যোগাযোগ করবেন যে আমি বৃধান ১০৩ রোপণ করবো, অবশ্যই আপনাকে সেই বীজটা যদি সে পারে সংগ্রহ করে দিতে পারবে। এবং আরও অন্যান্য স্থানীয় দেশীয় অঞ্চলে যেগুলোতে চাষ হয়েছে বৃধান ১০৩ কৃষক পর্যায় থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এটা এখন হাইব্রিড তৈরি হয়নি, কারণ এটা ইনব্রিড জাতের। আপনারা যেখান থেকে পারেন বৃধান ১০৩ আপনারা সংগ্রহ করবেন ভালো বীজ ভান্ডার থেকে অথবা আপনাদের কৃষক পর্যায় থেকে আপনারা লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই, ধান 100% ভালো ফলন দিবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের এই বৃধান ১০৩-এর বৈশিষ্ট্য সমূহ। বন্ধুরা, এখন আমরা জানবো এ ধানের চাষ পদ্ধতি সম্পর্কে। বন্ধুরা, এ ধানের চাষ পদ্ধতির সর্বপ্রথম ১ নাম্বার ধাপ হচ্ছে আমাদের বীজ, অর্থাৎ আমাদের প্রতি ৩৩ শতক জমি অর্থাৎ ১ বিঘা জমির জন্য ৪ কেজি বীজের প্রয়োজন এবং এই বীজতলায়
বীজ ফেলার পর থেকে আমাদের মূল জমিতে লাগানোর আগ পর্যন্ত 25 থেকে 30 দিন সময় আমরা বীজতলাতে দিব, অর্থাৎ সর্বনিম্ন 25 দিন, সর্বোচ্চ 30 দিন এর মধ্যেই কিন্তু আমাদের ধানের চারাগুলো মূল জমিতে রোপণ করতে হবে। তা না হলে কিন্তু ধানের সঠিক ফলন আমরা কখনোই পাবো না, এটা কিন্তু আমি আগেই বলে দিলাম। তো অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন, মাত্র 25 থেকে 30 দিনের মধ্যে আমাদের মূল জমিতে নিয়ে এ ধানের বীজের চারাটি রোপণ করতে হবে। এখন আমাদের রোপণ করার আগে অবশ্যই ভাবতে হবে আমাদের প্রতিটি গোছায় 2 থেকে 3টি করে আমাদের চারা রোপণ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি গোছায় সঠিক যে নিয়মে আমরা ধানের চারাগুলো রোপণ করি, স্থানীয় যেগুলো ধানগুলো রোপণ করি একদম সেম কোয়ালিটিতে একই দূরত্বে আমরা ধানটি রোপণ করব এবং লাইন লঘু করে রোপণ করব এবং প্রতিটি গোছায় 2 থেকে 3টি করে চারা দিব। এখন এ ধানের সার প্রয়োগ ব্যবস্থাপনার মধ্যে হচ্ছে আমাদের প্রথম মাটি প্রস্তুতের সময় অর্থাৎ হাল চাষের সময় ডিএপি সার 15 থেকে 20 কেজি অর্থাৎ 1 বিঘা জমির জন্য, এমওপি বা পটাশ সার 10 থেকে 12 কেজি, জিপসাম 5 থেকে 8 কেজি, ব্রোন সার 1 কেজি, জিঙ্ক সার 1 কেজি এগুলো, এবং আমাদের জৈব সার গরুর গোবর অথবা হাঁস মুরগির বিষটা প্রতি বিঘা জমিতে 1000 থেকে 1200 কেজি আমাদের মাটি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হবে। যদি আমরা এই জৈব সার প্রয়োগ না করি, আমাদের গরুর গোবর অথবা হাঁস মুরগি বিষটা আমরা কিন্তু অনেকে প্যাকেটে জৈব সার প্রয়োগ করি, তাহলে আমাদের 33 শতক জমিতে 80 কেজি জৈব সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ 2 বস্তা জৈব সার প্রয়োগ করতে হবে। এটা কিন্তু একদম মিনিমাম করতে হবে, সারগুলো প্রয়োগ করতেই হবে 100%। এবং আমাদের প্রতি বিঘা জমিতে 25 থেকে 30 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আসলে এই ইউরিয়া সারটি আমাদের 3 ভাগে প্রয়োগ করতে হবে, অর্থাৎ 3টি স্তরে ভাগ করে নিয়ে প্রয়োগ করতে হবে। একটি স্তর হচ্ছে আমাদের সর্বপ্রথম ধাপ হচ্ছে আমাদের চারা রোপণের বয়স যখন 20 থেকে 25 দিন হবে তখন আমাদের প্রথম ইউরিয়া সারটি প্রয়োগ করতে হবে 8 থেকে 10 কেজি, এবং পরবর্তী যখন ধানের বয়স আমাদের হবে 35 থেকে 40 দিন তখন আমাদের কিন্তু দ্বিতীয় ধাপে ইউরিয়া সারটি প্রয়োগ করতে হবে, এবং তৃতীয় ধাপে ইউরিয়া সারটি প্রয়োগ করব আমরা 50 থেকে 55 দিন বয়স হলে আমাদের তৃতীয় ধাপের ইউরিয়া সারটি প্রয়োগ করতে হবে। এবং প্রত্যেকটি ধাপে কিন্তু আমাদের সম পরিমাণে, বা যদি ধানের গ্রোথ একটু ভালো হয় তাহলে কিন্তু একটু পরবর্তীতে কম পরিমাণে প্রয়োগ করতে হবে। এবং আমাদের লাস্ট তৃতীয় ধাপে যখন ইউরিয়া সারটি প্রয়োগ করব তখন সেই ইউরিয়া সারের সঙ্গে আমরা কিন্তু 5 থেকে 8 কেজি করে প্রতি বিঘা জমির জন্য এমওপি বা পটাশ সারটি প্রয়োগ করব। তাহলে আমাদের ধানের গ্রোথ ভালো হবে, আকার আকৃতি সুন্দর হবে, কালার কম্বিনেশন ভালো হবে এবং ছত্রাকজনিত সমস্যা থেকে ধানগুলো ভালো প্রোটেকশন পাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, এইগুলো পদ্ধতি মেনে চলবেন। এবং যদি আপনারা এই যে নিয়মগুলোর কথা বলে দিলাম, যদি এই নিয়মগুলো মেনে চলেন এবং সঠিক সময়ে ধানের রোগবালাই দমন করেন, সঠিক সময়ে সার ব্যবহার করা হলো, যদি সঠিক সময়ে কীটনাশকগুলো ব্যবহার করা হয়, 100% আপনাদের সঠিকভাবে ধানের ফলন পাবেন। যদি আপনারা এগুলো নিয়ম সঠিকভাবে না মানেন কিন্তু ধানের ফলন কিন্তু কখনোই সঠিকভাবে পাবেন না। তো যদি এই ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি কথাগুলো বললাম আপনাদের ভালো লেগেছে কি না, বা যদি অন্য কোনো জাত সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সে জাতের নাম বলে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব সে জাতের জীবনকাল সম্পর্কে জানানো এবং তথ্যগুলো দেওয়া, এবং সে জাতের ধানের কেমন পরিমাণ সার প্রয়োগ করতে হবে সেটাও জানিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।